বলেছেন, প্রতি মাসে কম বেশি ৩০০-র মতো খুনের ঘটনা ঘটছে। গড়ে প্রতিদিন ১০টা করে খুন যেন আমাদের ভাগ্যে লেখা রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ২,০৭৬টি। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০টি, মার্চে ৩১৭ ও এপ্রিলে ২৮৮টি। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয় এই ঘটনাগুলো কেন আসলে দিন দিন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। সব খুনেও কিন্তু আবার বিচার মামলা হয় না, অনেক মামলা হয় না। যেমন আমাদের লোকাল একটা মানবাধিকার কমিশন বলে, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে এবং ডেইলি স্টারের বাংলাতে ছাপা হয়েছে। তারা বলছে গত মাসেই খুন হচ্ছে 68 জন, 168 জন মারা গেছে। এবং সে ভাগ করে দিছে পারিবারিক কলহ, যৌতুকের জন্যে, তারপরে রাজনৈতিক খুন, এগুলো ভাগ করে দিছে। তারা সারা থানায় এটা সার্ভে করেছে, তারা দাবি করেছে। তো এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি দেখেন একটা আগের যে জেনারেশন, অর্থাৎ আমাদের সময় যেটা, মানুষের প্রতি মমত্ববোধ ছিল, মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে। সব জায়গায় কিন্তু বল প্রয়োগ এবং সেলফ সেন্টার্ড হয়ে গেছে মানসিকতাটা, বল প্রয়োগের চিন্তা করে। আগে দেখেন গেঞ্জি গায়ে দিত না, ঘাড়ে রাখতো, হাতে আপনার স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল হাতে করে রাখতো, নষ্ট হয়ে যাবে। কিন্তু খাবার ঠিক মতো পেত না, কিন্তু মানুষের মনে কিন্তু শান্তি ছিল, মানুষের প্রতি মমত্ববোধ ছিল, একজনের কষ্টে আর একজন জড়িত ছিল। এখন কিন্তু সবাইকে কিভাবে বল প্রয়োগ হোক, যেভাবে হোক, কিভাবে তাকে পরাস্ত করে আমি আমার অবস্থান দৃঢ় করব, শক্ত করব, বা আমি বেনিফিটেড হব, সেই কাজে কিন্তু মানুষ ব্যস্ত। এটা কিন্তু দিনে দিনে ধরেন, আমি বলবো যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলরা কিন্তু জাতীয় গঠন করার চেষ্টা করে নাই। আমাদের জাতীয় স্খলন যেটা ঘটছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ে, এই সময়ে তো তরুণদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে দেওয়া, কমিশনে দেওয়া, এবং এইসব করতে গিয়ে এবং সরকারের অংশ নেওয়ানো, এবং তাদেরকে শিক্ষার ব্যাপারে কোনো আগ্রহ তৈরি না করে। শুধু কি এই 2 বছরের কথা বলেই কি আসলে পার পাওয়া যাবে? আমি তো বলছি 71 থেকে শুরু করে ধীরে ধীরে কোনো সরকারই কিন্তু আপনার জাতি গঠনের চেষ্টা করে নাই। আমি এর জন্য প্রধানত দায়ী করে আমি লিখেছিও যে আমাদের দেশে আপনার 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে মাস্টার ডিগ্রি প্রাপ্ত কেউ জাতীয় ইস্যুতেও একমত হয় না, সব 12 প্রকার দ্বন্দ্ব থাকে। সুতরাং আমার এই জন্য বলি, এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি জাতি গঠনের জন্য একটা একপক্ষী চিন্তা হতো, একপক্ষী শিক্ষা ব্যবস্থা হতো, তারপরে যার যার মতো স্পেশালাইজেশন করুক, সেটা তো হচ্ছে না, সেটা তো হয় নাই। কোনো সরকারই এটা চিন্তা করে নাই। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এতগুলো সংস্কার কমিশন হলো, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন হলো না। শিক্ষায় আপনি দেখেন ফেজিবাদের সময় শেখ হাসিনা কমি রেসকোর্সে, কমি সমাবেশে হাজির হলো, সেখানে কমি জননী উপহার নিল, এরকম। এবং শিক্ষাকে কমি বোর্ড যেটা আছে, সেই বোর্ডের সরকারি প্রতিনিধি নাই, তারা স্বাধীনভাবে আপনার সার্টিফিকেট বিতরণ করে। আমাদের ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, এই শিক্ষা দিয়ে কী করবেন? বিজ্ঞানের যুগে কি করবেন? আপনি খুব চমৎকার প্রশ্ন তুলেছেন যে এই শিক্ষা দিয়ে কি হবে, শিক্ষা ব্যবস্থা দিয়ে কি হবে, কিন্তু এটি একটু দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। শিক্ষা আপনি রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই যে আমরা পরিসংখ্যান যেগুলো দেখছি, এটি বাড়ছে, এটি কমানোর কি উপায় আছে আসলে? কিভাবে কমতে পারে? কমানোর প্রথমত আমার কথা, জাতি গঠন না করা পর্যন্ত এটা কমবে না। তাহলে তো অনেক দীর্ঘমেয়াদী না, আইনের কঠিন প্রয়োগ, আইনের কঠিন প্রয়োগ। ধরেন এখন আমরা হামাশাই দেখি যে মসজিদ, মক্তব, মাদ্রাসা, এগুলোতে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, পরকীয় হচ্ছে, বহুত ভিডিও পাওয়া যাচ্ছে। আইন করেন না কেন? আইন করেন না কেন? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আমি বলেছি বহু জায়গায়, সেখানে অ্যাসিড মারা হতো মেয়েদের গায়ে, এটা মহামারী আকার ধারণ করছিল। আইন হলো ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বনিম্ন যাবজ্জীবন, আইন প্রয়োগ করলো, এখন অ্যাসিড নিক্ষেপ নাই। তাহলে এখন কি করা যেতে পারে? এখন হচ্ছে যে সামারি ট্রায়াল, এই যে রামেসা হত্যা হয়েছে না, আপনার লোয়ার কোর্টে রায় দিয়ে দিয়েছেন, এখন হাইকোর্টে অ্যাপিল চলতেছে, সুপ্রিম কোর্টে আবার যাবে এটা। তো বিচারটা হবে কতদিন হবে?
আমি এই জন্য বলছিলাম, তখনই বলছিলাম, এই সব মামলা আপনার লোয়ার কোর্টে তো রায় হয়ে যাবে, আইনে তাকে সব সুযোগ দিতে হবে, কিন্তু হাইকোর্টে আলাদা একটা বেঞ্চ থাকতে হবে, সুপ্রিম কোর্টে আলাদা একটা বেঞ্চ থাকতে হবে, এবং তাদের সময় নির্ধারিত থাকবে। 7 দিন বাদে এই উকিল জ্বর হয়েছে, টাইম নেন, অমক নেন, তেমন করা যাবে না। একদম লাইক সামারি ট্রায়াল এরকম করে তাদের শাস্তি দিতে হবে, তাহলে না আর একজন খুন করতে নিরুৎসাহী হবে। এখন হচ্ছে ইয়ে করবে, খালাস করে দিবে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই। সাইফ মুস্তাফিজ, আমরা আজিজ ভাইয়ের বেশ কিছু কথা বলছিলেন যে কোন কোন কারণে আসলে এগুলি হচ্ছে। আমরা প্রতিবেদনে দেখেছি যে আরও কোন কোন কারণগুলো আসলে এই কারণগুলো হচ্ছে। রাজনৈতিক আধিপত্য, প্রভাব বিস্তার করা, একে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা, এই বিষয়গুলো উঠে এসেছে এবং অসহিষ্ণুতা মানুষের মধ্যে খুব বেশি পরিমাণে। আপনার কাছে কি মনে হয় আসলে মানে এই ঘটনাগুলো নিরাপত্তা পরিস্থিতি কেন খারাপ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই ঘটনাগুলো যে আসলে ঘটছে সেটা তো অনেক কারণেই ঘটছে, এবং আমরা তো দীর্ঘদিন ধরে আসলে আলোচনাই করে যাচ্ছি। ভাই অনেকগুলো বিষয় উল্লেখ করলেন, কিন্তু এটার কোনো সমাধান বা সূরা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিএনপির 180 দিনের যে সরকার, সেখানে আমরা দেখতে পেলাম কিছু নতুন মন্ত্রিসভায় রদবদল, কিছু নতুন মন্ত্রী যুক্ত করা হলো। আমরা দেখলাম যে তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে জহিরুদ্দিন স্বপন সাহেবকে সরিয়ে আন্দাল রহমান পার্থ সাহেবকে দেওয়া হলো। এখন উনি কি ফেইলিয়ার হিসেবে মানে সরিয়ে তাকে দেওয়া হলো, না কি ক্রাইটেরিয়াতে আসলে তাদের অ্যাসেসমেন্টগুলো করা হচ্ছে, সেটা আমার একটা ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা, বা জনাব তারেক রহমানের কাছে বা বিএনপির যারা পলিসি মেকার আছে, যে তারা আসলে কোন ক্রাইটেরিয়াতে এই মন্ত্রিসভাকে মার্কিং করছে বা তাদের পারফরমেন্স বিচার করছে। সেই পারফরমেন্স যদি বিচারের জায়গা থাকে, মানে আমি যদি ধরে নিই যে জহিরুদ্দিন স্বপন সাহেবকে হয়তো সে দলকে ওইভাবে সার্ভ করতে পারেনি, মিডিয়াকে যেভাবে নিয়ন্ত্রণ করার জায়গাটা থাকে বা কন্ট্রোল করার জায়গাটা থাকে হয়তো সে করতে পারেনি। আন্দিল রহমান বেটার পারফর্ম করছে সংসদে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সে চাটুকারিতা করে প্রত্যেককে মনোরঞ্জন করাতে সে ব্যস্ত, হয়তো সেই আঙ্গিকে তাকে দেওয়া হয়েছে, আমি জানি না, সেটা আমি তাদের কাছে একটা প্রশ্ন। এবং ওই যে বললাম যে কোন ক্রাইটেরিয়াতে বিচার করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি পারফরমেন্সের বিচার হয়, সবার আগে সালাউদ্দিন আহমেদকে স্যাক করা উচিত এই মন্ত্রিসভা থেকে। মানে তার মতো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে মানে কবে এসছে আমি জানি না। কারণ একটা বৈধ একটা নির্বাচনের মধ্য দিয়ে যখন একটা সরকার ব্যবস্থা এতদিন পর হয়েছে, যেটাকে বাংলাদেশের সকল মানুষ ম্যান্ডেট দিয়েছে, এবং সর্বজন গৃহীত একটা ম্যান্ডেটের জায়গা থেকে আমরা সবাই অ্যাড্রেস করছি, সেখানকার মতো একটা জায়গায় যখন তিনি দায়িত্ব নিয়েছেন, আপনি নিজে আজকে বিবিসির বরাদ্দে একটা নিউজের রিপোর্টের কথা বললেন যে গড়ে 10 জনের মৃত্যু হচ্ছে। মাদক বাংলাদেশে এখন ঢুকছে, এই সালাউদ্দিন আহমেদের এলাকা দিয়ে, কক্সবাজার দিয়ে অহরহ মাদক ঢুকছে। এখন তার বদি নেই, তাহলে বদির জায়গায় কি উনি রিপ্লেস করছেন? মানে উনি একসাথে রক্ষক আবার ভক্ষক, এরকমই কি আসলে মেসেজ আমাদেরকে দিচ্ছেন? মানে আমরা সাধারণ জনগণ তো এটাই মনে করবে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দায়িত্বশীল কক্সবাজার এরিয়াকার মহাবীর নায়ক তিনি, ওইখানে তার বিরুদ্ধে একটা কথা বললে লোকজন এসে মারতে আসে। তো সেই এলাকায় মাদক কিভাবে ঢুকছে? এত মহিরুহ একজন আদর্শবান ব্যক্তি, ধর্মীয়ভাবেও যদি আমি তাকে চিন্তা করি, সে তো একজন বেশ আদর্শবান একজন মানুষ, তো সে এই জিনিসগুলোকে কেন এক্সেস দিচ্ছে? মানে এটা তো বাংলাদেশের মানুষ বলবেন যে 6 মাসে কেন এগুলো বলতেছেন আপনারা? ভাই 6 মাসে আমার এত মানুষ মারা যাচ্ছে, ডেইলি আমার লাস্ট 3 মাসে 900 জনের উপরে মানুষ মারা গেছে। তো আমি তো এগুলো বসে বসে দেখার জন্য আর আপনাদেরকে বিরোধী দলের জায়গায় নমনীয় হয়ে নম করে মনোরঞ্জন করতে আমরা আসি নাই। আমরা এখানে স্ট্রিক্ট থাকার জায়গাটা আমরা সবসময়ই করি। আওয়ামী লীগকে, হাসিনাকে আমরা কোনো ছাড় দিইনি, তারা বিদেশে পালাইতে বাধ্য হয়েছে, তাদের এই অপশাসনের জন্যই তো। ভাই বলল যে কেন এটা প্রতিষ্ঠিত হচ্ছে না, কারণ বাংলাদেশে সুশাসন নাই। প্রধানমন্ত্রী নিজে খুবই বড় গলায় বলল যে রামিসা হত্যা সে বিচার একদম কার্যকর করবে 30 কার্যদিবসের মধ্যে। এরকম আজকে কত কার্যদিবস চলে গেছে, কই? আপনি যখন সোসাইটিতে কোনো একটা হত্যার বিচার নিশ্চিত না করতে পারেন, কোনো একটা এরকম সিগনিফিক্যান্ট কোনো জায়গা তৈরি করে না দিতে পারেন যে দেখেন এটা হইলে এটা হয়। আপনি যে অ্যাসিডের যে ঘটনাটা বললো, হ্যাঁ ওইটা ওই সময় এটা আসলে থামছিল, কারণ আপনি সে সময় দেখাইতে পারছেন যে এটা এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাইলে তার এরকম মানে দৃঢ় একটা শাস্তির মধ্যে দিয়ে তার যেতে হবে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু সে যখন পার পেয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপনি খুন করলে, তারপরে আপনি বিভিন্নভাবে রাজনৈতিক হামলা করলে আপনাকে বিএনপি পুরস্কৃত করছে, তখন তো এই ঘটনাগুলো সোসাইটিতে থামবে না। আবার আপনি বলছেন যে বিচার বিভাগের এত জটিলতা, বিচার বিভাগের জন্য তো অনেকগুলো সংস্কার প্রস্তাব করা হয়েছিল, বিচার বিভাগ পৃথকীকরণের জায়গাগুলো আপনার উড়াই দিলেন কেন? এটা তো বিএনপি সরকার নিজ হাতে করছে। মানে কিসের জন্য করছে তারা? এই যে এই পুরানো রাজনৈতিক বন্দোবস্তটাকে টিকায় রাখার জন্য। এই আমলাতান্ত্রিক জটিলতা বলেন, এই
আইন আদালতের জায়গাগুলোতে যে জটিলতাগুলো তৈরি করে রাখা হয়েছে, এগুলো তো তাদের এই সুবিধার জন্য। তাদের রাজনৈতিক নেতারা মারামারি করবে, গুম খুন করবে, তাদের দলের স্বার্থে তারা মানে তাদের সংবিধানকে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারবে। আর বাকি ভিন্ন মতের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের ক্ষেত্রে যতটা ক্ষমতা প্রয়োগ করা যায় তাদের নিষ্পেষণ করার জন্য, তাদের নাগরিক অধিকার নষ্ট করার জন্য সেগুলো করতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বর্তমানে খুবই বাজে। কোন একটা নারী রাত 10টার পরে বা রাত 8টা 9টার পরে সে একা একা সেফটির সাথে মানে হেঁটে বাসায় যেতে পারবে কিনা আপনি কাউকে জিজ্ঞেস করেন তো। আপনার বাসায় মা বোন আছে, আমার বাসায় মা বোন আছে, আমরা নিজেরাই কিন্তু সেফটি ফিল করছি না। তো এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে, যেখানে একটা নির্বাচিত একটা সরকার এখন আছে, এবং বাংলাদেশের ইতিহাসে নাকি সব থেকে ক্যালিভারওয়ালা মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমি যতটুকু বুঝি ওনারা এরকম করে বলে। বিরোধী দলের কেউ নাকি ওনার একজনের সাথে পারে না। তো ওনার চাপাবাজের সাথে তো আমরা আসলে পারবো না। উনি যে সংবিধানের বিভিন্ন ধাপে ধাপে দিয়ে যে চাপাবাজিগুলো করে, এটা আসলে আমরা পারি না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের সহজ কথাগুলো বলার চেষ্টা করি, তাদের দুঃখ দুর্দশা, আক্ষেপ, তাদের যন্ত্রণা, এগুলা নিয়ে আসলে আমরা বাংলাদেশের মানুষের কাছে যাই, তাদেরটা শুনি এবং সেটা সমাধান করার জন্য রাজনীতি করছি। তার মতো চাপাবাজি করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ছেলেকে বিভিন্ন টেন্ডার দিয়ে এই লুটপাটের রাজনীতি করতে আমরা আসলে আসিনি। অনীত বিলম্বে তাকে আসলে বাংলাদেশ থেকে তারেক রহমান যেভাবে ওই জহিরুদ্দিন স্বপনকে সরায় পার্থ ওনাকে দিছে, এই সালাউদ্দিন আহমেদকে স্যাক করা দরকার। স্যাক করে দিয়ে তাকে এই জায়গায় একটা আসলে গুরুত্বপূর্ণ, যে আসলে এই মন্ত্রণালয়কে সামলাতে পারবে, যার আসলে অন্য কোনো বিষয় ইন্টারেস্ট নেই, সে দেশের নিরাপত্তা এই ব্যাপারগুলো দেখবে, তাকে আসলে বাংলাদেশে এখন দ্রুত নিয়োগ দেওয়া উচিত। উনি ব্যর্থ, এখানে আর কোনো যদি কিন্তু নাই। আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, তথ্যমন্ত্রীর বিষয়ে বেশ কয়েকবার কথা বলছিলেন সাইফ মোস্তাফিজ। আজকে তিনি ব্রিফিং করেছেন, আজকে প্রথমবারের মতন যে সাপ্তাহিক ব্রিফ থাকে সেখানে তিনি উপস্থিত ছিলেন। বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি তথ্যমন্ত্রীর বেশ কয়েকটি সেই বক্তব্যগুলো উল্লেখ করতে চাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক, সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আর প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এই বিষয়ে ড্রামাটিক্যালি উন্নতি হয়েছে, তবে দু একটি ঘটনা যে ঘটছে না সে কথা তিনি অস্বীকার করেননি। মঙ্গলবার সচিবালয় সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টা এই কথাগুলো বলেন। আন্দালিব রহমান পার্থ বলেছেন, শুধু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নন, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। তিনি বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। দেশে 6 মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকট নেই, তবে কোনো কোনো জায়গায় বিতরণে অনিয়ম হচ্ছে। কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি, সবকিছু মিলিয়ে একটি স্পর্শকাতর সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার। অনেকগুলো বিষয় তিনি অ্যাড্রেস করেছেন। সরকারের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকার প্রাইজ, এগুলো বন্ধের মানসিকতা নেই, এটার অর্থটা কি? বন্ধ হচ্ছে তো, এটা তো অর্থ বুঝলাম না। সরকারের দায়িত্ব, আমাদের তৃণমূলের যে কালচার, যাত্রা, গান, নাচ, এগুলো তো থাকতে হবে। নৌকাবাজ কেন বন্ধ করবে? তৌহিদি জনতা নৌকাবাজ বন্ধ করে দিয়েছে, এটা কেমন কথা? তো এগুলো সরকার দেখবে না? তাহলে বলুক যে পুরানো সংস্কৃতি থাকবে না দেশে, আমরা নতুন করে সংস্কৃতি, আমরা অমুক দেশের সংস্কৃতি আমদানি করব, বলুক। তাহলে বলুক না। বাইডেনের ছেলে, তিনি একটা অকাম করে গেছে, অর্থাৎ তার ছেলে আপনার শুল্ক ফাঁকি দেওয়ার মামলায় পড়েছে, তখন নিশ্চিত তার 10 বছর জেল হবে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে প্রথমে যে আপনার ছেলের তো এরকম জেল হবে, আপনার কি বক্তব্য? কয়, আমার তো কিছু করার নেই। অথচ বিচারকের নিয়োগ দিয়েছে সে। পরে হয়তো দেখা গেল হয় পিত্ত ভালোবাসা অথবা ফ্যামিলি প্রেশারে তাকে কিন্তু মাফ করে দিছে, সরকারে তাকে ইন্ডিপেন্ডেন্টি দিয়ে দিছে। তো এটা তার জন্য একটা স্পট বটে। কিন্তু আমাদের এটা তো বাংলাদেশ, অপকর্ম চলবে। সরকার কিন্তু আমার কাছে মনে হয় সব জায়গায় গা বাছায় চলার চেষ্টা করতেছে, কোনো কিছু ধরি না ছুই না এমন একটা ভাব। চলুক, দেশ চলুক, এভাবে তো দেশ চালানো যায় না। অ্যাসেপ্ট করতে হবে, আইন না থাকলে আইন করতে হবে। 2/3 মেজরিটির পার্লামেন্টে আছে, আইন না থাকলে আইন করবে। দুর্নীতি বিরোধী আইন তো ক্যাপিটাল পানিশমেন্ট আছে কমপক্ষে 10টা দেশে। আমাদের দেশে দুর্নীতি হয় না কোথায় বলেন? এই যে কারণ বাজার এখন বসে আছে, চাঁদা উঠতেছে না, দিনে চাঁদা উঠতেছে 1 কোটি থেকে 1.5 কোটি। এইটা চাঁদা নাই কে? এখানে তো জামাতের এমপি।
বিএনপির সরকারে কেউ তো বলে না। তাহলে কি জামাতের পক্ষ থেকে চাঁদা না নিচ্ছে? না না, আমার কথা হলো জামাতের এমপি যদি বিএনপির লোক চাঁদা দেয়, তাহলে জামাতের এমপি চিৎকার করেন না কেন? বলেন না কেন? জাতির কাছে বলেন না কেন? জামাত যদি বিএনপি চাঁদাবাজি করে, তাহলে বিএনপি জামাতের এমপি চিৎকার করুক, আর না হলে জামাতের এমপি বন্ধ করুক। এখন আমার বক্তব্য হচ্ছে যে বন্ধ কে করবে? এমপি প্রাইমারি দায়িত্ব তো সরকারের অংশ। এমপির এলাকায় চাঁদাবাজি হলে এমপি যদি মনে করে যে সরকারি কোনো লোকের জন্য এই চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, তাহলে তো অবশ্যই সে জানাবে জনগণকে। এত মিটিং মিছিল হয়, চিৎকার করবে, পার্লামেন্টে বলবে যে আমার এলাকায় কারণ বাজারে এত বছর চাঁদাবাজি তো অমুকে চাঁদা নিচ্ছে, তাকে ধরেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ধরেন। আপনার এই যে আপনার বলেন এই যে যাত্রাবাড়ি সবচেয়ে হোলসেল মার্কেট, অনেক তো জামাতের এমপি, বলে না কেন? এই যে ধরেন এনসিপি আমাদের ওই মেরাদিয়া বাজার মধ্যবাড্ডা, এখানে এনসিপির নাহিদ চাঁদাবাজি হচ্ছে। তো এমপিদের প্রাইমারি দায়িত্বে। আবার যদি বাস স্ট্যান্ড যদি ধরেন, ওই মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, সেখানে অ্যাডপ্টেড বিএনপি ববি হাজরাত এমপি। বলেন, আমার কথা হচ্ছে সবাইকে তো দায়িত্ব পালন করতে হবে, সবাইকে আপনি যে 2-3টি জায়গার কথা বললেন, এর বাইরে কি আর আসলে কোনো জায়গায় চাঁদাবাজি প্রত্যেকটা মহল্লায় দোকানপাটে চাঁদাবাজি হচ্ছে, এটা সত্য। এটা কাকের মতো খড়ের পালায় নাক ডুবাইলে তো হবে না। আমার কথা হচ্ছে প্রাইমারি দায়িত্ব হচ্ছে, এখন ওয়ার্ড কমিশনার নাই, এখন এমপিরা আছে একমাত্র। এমপি করবে না, সেই জায়গায় করবে না, চিৎকার করবে না। এমপি তো ধরিয়ে দিবে যে এইভাবে চাঁদাবাজি হচ্ছে, এই এলাকা রক্ষা করার দায়িত্ব আমার। করতেছে না তো কেউ, শুধু দায় আর এক ঘরে। রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করতেছে। আমি তো উদাহরণ দিলাম, আপনারা এখানে কারণ বাজারের কথা বলছি, বলেন এমপিকে বলেন, একবার চিৎকার করছে যে আমার এখানে 1.5 কোটি টাকা দিনে চাঁদা ওঠে, এটা অমুক খায়, বিএনপির অমুকে খায়, চাঁদা খায়, বা আওয়ামী লীগের পুরানো লোক ছিল তার সাথে হবলম করে খাচ্ছে? উনি কি করেন? নাকি উনি চাঁদা বা ভাগ নিয়ে চুপ আছেন? এগুলো বলতে হবে তো। তাহলে সততাটা কোথায়? দেশটা ঠিক করার দায়িত্ব কে? জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করতেছে, সেও দায়িত্ব পালন করতেছে না অথবা করতে পারছে না। হ্যাঁ, তাহলে দায়টা কার ঘাড়ে চাপাবেন আপনি বলেন? আমি বললাম তো যে নাহিদ ইসলাম বক্তৃতা, ভালো ছেলে, খুব ভালো, বিতর্কিত কথা বলে না, কিন্তু এটা তো তাকে দায়িত্ব নিতে হবে যে বড়শ্রীর ওই যে কি মেরাদিয়া বাজার, তারপর মধ্যবাড্ডা হোলসেল মার্কেট, এই 2টে মার্কেট আছে না, 2টে মার্কেটই তার অধীনে। কেন হয় বলেন? কেন হয়? তাকে দায়িত্ব দিবে না? জাতীয় রাজনীতি সে করতেছে, কিন্তু বেসিক্যালি সে এখন চিফ হুইপ, এমপি না, চিফ হুইপ। তার এলাকা ওখানে চাঁদাবাজি হচ্ছে তো এই জন্য বলছি যে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তো এটা রাষ্ট্র গণতান্ত্রিক যুগে যেতে চাইলে পার্লামেন্টে বিরোধী দল সরকারি দল ডান হাত আর বাঁ হাত, দায়িত্ব বিরোধী দলেরও আছে, সরকারি দলের তো 1 নম্বরে আছে। সরকারি দল তো দায় নিতে হবে। এখন দায় নিতে হলে হয় আপনি ওই এমপিকে সংসদে বলছে যে কারণ বাজারের এমপি সাহেব জামাত, তাকে তো টেম্প করতে পারতেছি না, হয়তো চাঁদাবাজি করে, কয় নাই, কইছে, কেউ বলছে, সেও বলে নাই। তাহলে চাঁদাবাজি কি ভাগ করতেছে? পার্লামেন্ট অধিবেশন আছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, দেখি এইসব জায়গায় কে চাঁদাবাজি না, কেউ কারো অভিযোগ করবে না, আপনি নিশ্চিত থাকেন, অভিযোগ করবে না। চাঁদাবাজি কম বেশি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সবাই ভাগ খাইতেছে। সারা দেশটা এখন চাঁদাবাজির আওতায় পড়ে গেছে এবং সবাই ভাগ করে খাইতেছে, যার ক্ষমতা আছে সেই ভাগ করে খাইতেছে। এই চাঁদাবাজির মধ্যে দেখেন এখন ক্যাশলেস সোসাইটি করার চেষ্টা করতেছে, কিউআর কোড বসাই দিচ্ছে না। এই দুর্নীতি আইন করতে হবে এবং সর্বগ্রাসী দুর্নীতিবিদদের বিরুদ্ধে আক্রমণ যদি না করেন, এই দেশ ঠিক করা সম্ভব না। আপনি আরেকটা সিস্টেমের কথা বলেন, কিউআর কোড, এই সিস্টেমে কি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে? না, কিউআর কোড আসলে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটি, তাতে কি বন্ধ হয়ে যাবে? ক্যাশলেস চাঁদা নেবে, আরো ইজি না, ক্যাশলেস চাঁদাবাজি হবে। তখন হুন্ডি ছাড়া থাকবে না, হুন্ডি আপনি ট্যাকেল করার চেষ্টা করেন। হ্যাঁ, যদি চলেন টাকার বিনিময় যদি না হয়, আপনি কি করে চাঁদা নেবেন? টাকাই আপনার হাতে আসবে না, কি করবেন? আপনার হাতে যাবে কিভাবে? সেইভাবে যাবে, এই বসায় দিবেন কিউআর কোডের টাকা। এই যে দেখেন, এই যে সেকেন্ড টাপে আগের বারে আপনার তেল নিয়ে হান্ডিত করে নিয়ে আবার বাইরে বিক্রি করে দেয়। হ্যাঁ, এবারে করছে কিউআর কোডে রিসিট করাইছে,
কারণ তখন করতে কি ওই এআই বসায় রাখছে, যদি আপনার গাড়িতে তেল কি পরিমাণ নেন ডাউট হলে আপনাকে ধরবে। এখন ধরেন কিউআর কোড বড়া দিল, ছোট দোকানেও এখন কিউআর কোড লাগবে ইয়ে করতে। যদি আপনি বেশি বেশি টাকা আদান প্রদান করেন, একসাথে 1 লাখ টাকা পার করে দিলেন, ধরবে না? ধরবে তো। আপনি যদি আর্মি এক জেনারেলের অফিসে যান দেখা করতে, আপনাকে ঢুকতে প্রথমে করবে আপনি মোবাইলটা এখানে রাখেন, একটা ট্রের উপরে রাখতে দেয়, তার মানে মোবাইল থেকে সব নিয়ে গেল। আপনি কি মিসক্রিয়েন্ট না ভালো মানুষ সব বাদ। তো এই জন্য আমি বলছি যে আলটিমেটলি ধরেন এই যে আপনার এখানে আসার পরে আপনার ট্রাফিক সিগন্যালে এআই বসায় দিছে, এখন দেখেন এত জ্যাম তারপরেও কিন্তু ব্রেক করে না, ওইটা ডরে, কারণ অটো ফাইন হবে। এই জন্য আমাদেরকে আসলে যতই বলেন না কেন, আমরা মানুষ পারতেছি না, বা সরকার পারতেছে না, বিরোধী দল পারতেছে না, অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে পাঠাইলাম, তাও হচ্ছে না। সুতরাং এখন মেকানিক্যালি এই দেশ দমন না করলে তো হচ্ছে না। আজিজ ভাই, আপনার কাছে আসবো। অভ্যুত্থানের শক্তিও বিরোধী দল যারা সংসদে আছে তারাও পারছে না। আজিজ ভাইয়ের বক্তব্য দিয়ে আমি আপনার কাছে জানতে চাই আসলে কি বিষয়টি। আমি একটু প্রথম ইস্যুটা অ্যাড্রেস করতে চাই, যেটা হচ্ছে যে নৌকাবাইজ বা আমাদের কালচারাল যে সাইডটা। 2 দিন আগেই আমাদের যিনি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে উনি খুব একটু বিরক্তির ভঙ্গিতেই বলেছিলেন যে এই বিষয়টা আলাদা, ব্রাহ্মণবাড়িয়াতে এই গান বাজনা সিনেমা এটা অনেকটা নিষিদ্ধের মতো, তো এটাকে সে আলাদাভাবে ট্রিট করছে এবং কাইন্ড অফ একটা বৈধতা দিয়ে দিচ্ছে যে এখানে এই জিনিসগুলো ঘটতেই পারে এবং এই ব্যাপারে আসলে সরকারের খুব বেশি কিছু করার নেই। তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে এরকম স্টেটমেন্ট বা এরকম অ্যাকশন তো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। দেখেন, আমাদের দেশে ভিন্ন মত, বিভিন্ন রকম সাংস্কৃতিক জায়গা থেকে অনেকে আছে, খুব ধর্মভীরু মানুষ যারা গান বাজনা সিনেমা পছন্দ নাই করতে পারেন, কিন্তু যেই মানুষগুলো পছন্দ করেন তাদের জায়গাটাও, সেও তো বাংলাদেশের নাগরিক, তাদের রাইটটাও তো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এক হচ্ছে যে আমাকে কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে যে যার ধর্ম পালন করা থেকে শুরু করে যে যার সাংস্কৃতিক কার্যক্রম অবশ্যই বাংলাদেশে এটা নিশ্চিত করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং নৌকাবাইচের মতো বাংলাদেশের এই আদি ঐতিহ্যের মতো এরকম সাংস্কৃতিক জায়গাগুলো কেন বন্ধ করা হবে বা কেন আসলে বাধা দেওয়া হবে, এটা আমার একটা কোশ্চেনের বিষয়। এটাতে আসলে কিভাবে আমাদের কোনো ধর্মীয় অনুশাসন নষ্ট হচ্ছে। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি